মরুভূমি বালুর দেশে জুতা বিক্রি করতে গেছিল, একজনকে পাঠাইছিল বলছিল না এখানে জুতা বিক্রি করা সম্ভব না, আরেকজনকে পাঠাইছিল সে বলছে হ্যাঁ এখানেই জুতা বিক্রি করা সম্ভব, কারণ এখানে জুতাকে এখন পাইই দেয় না, তার মানে পুরাটাই আমার মার্কেট। সো অনেকেই বলে লিথুনিয়াতে যায় আবার কিভাবে ব্যবসা করা সম্ভব, বিজনেস যে করা যায় এটা কিন্তু আপনি জানেন যে আমার ফ্যামিলিদের ইন্টারভিউ শেষ, ওরাও চলে যাচ্ছে। আগে যেটা মানুষের একটা ড্রিম ছিল এটা করা যায়, আর এখন হচ্ছে এটা আমরা করতেছি এবং সেটা আপনি স্বচক্ষে গিয়ে দেখে আসছেন। ইউরোপ থেকে অনেকেই ইউকে, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স অনেকেই গেছেন ওইখানে। তো আমি কিন্তু তাদেরকে প্রশ্ন করছিলাম ভাই অলরেডি আপনার একটু উন্নত দেশে বাস করেন, ফিনল্যান্ড থেকে আমার লিথুনিয়া, এখানে আপনি কেন আসবেন? আমাকে যদি কেউ বলতো, ধরেন আমি ব্যাংকের থেকে চাকরি করে বাসায় আসছি, আমাকে এখন একজন বলতেছে যে তুমি ব্যাংকে চাকরি করতেছো, তুমি এক কাজ করো, তুমি লিথুনিয়া চলে যাও, লিথুনিয়া যাও ব্যবসা করো, তারপর তুমি তোমার ওয়াইফকে নিয়ে যেতে পারবা, তারপর তুমি ইউরোপে সেটেল হয়ে গেল। বুঝলাম, মানে সত্য, ঠিক আছে, উনি গেছে এটাও বুঝলাম, বিশ্বাসও করছি, মিথ্যা না, তারপরেও জিনিসটা আমার কাছে অবিশ্বাস্য। অবিশ্বাস্যের চেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। আমরা সবচেয়ে বেশি ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন কমপ্লিট করছি, যাতে করে আমি বুঝতে পারছি যে সবচেয়ে বেশি কোন ইনস্টিটিউটটা সিট পাবে। বেসিক্যালি ইনস্টিটিউট ভিসা দিতে পারে না, তবে ইনস্টিটিউট মাল্টার জন্য কিছুটা ফোর্স বা প্রেশার করতে পারে যে আমার এত পরিমাণে লাগবে দাও। ইভেন তো আমরাও কিন্তু কাউকে অফার করি না যে আপনি বিজনেসম্যান না, আপনি সেই প্রোগ্রামে যুক্ত হন। ভাই কেমন আছেন? আচ্ছা আচ্ছা, অনেকদিন পর আবার একসাথে বসা, আমি তো আসলে হ্যাঁ তা ঠিক না, আমরা তো লাস্ট বসছিলাম, হ্যাঁ এখানেই বসছিলাম আমাদের লিথুনিয়ার পর ঢাকাতে একবার, আবার ঢাকা, হ্যাঁ মাঝখানে তো আমি কয়েক জায়গায় ঘুরে আসলাম। সো কেমন চলতেছে আপনার দিনকাল? তেমন কোনো পরিবর্তন নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের কেমন চলতেছে? ভালো চলতেছে। আমি একটা আপনার কাছে অনুভূতির বিষয় জানতে চাইব। তো আমাদের সাথে তো আসলে ফার্স্ট গ্লোবালে আপনি জয়েন করলেন, আপনার একটা ইচ্ছা ছিল যে ফার্স্ট গ্লোবালের সাথে আপনি আসবেন, নিশ্চয়ই কোনো কিছু না দেখে বুঝে তো আসলে আপনি কোনো জায়গায় যান না, সো ফার অ্যাজ আমি যতটুকু জানি। আপনি আমাদের সাথে আছেন জুনের 26 তারিখ থেকে গত বছর, আবার মে মাস চলে আসছো, নিয়ার দেন 1 ইয়ারের কাছাকাছি। কেমন দেখছেন ফার্স্ট গ্লোবালকে? খুবই ভালো, আকাশ পাতাল ডিফারেন্স। আমার পার্সপেক্টিভের ডিফারেন্স অন্যরকম, আপনারা যারা দেখতেছেন আপনাদের পার্সপেক্টিভের ডিফারেন্স অন্যরকম। আমার পার্সপেক্টিভের ডিফারেন্স হলো নাম্বার অফ কাস্টমার্স, নাম্বার অফ এমপ্লয়িজ, নাম্বার অফ রেভিনিউ, ওই অ্যাঙ্গেলের। ওনারা যেদিক থেকে দেখতেছে, পটেনশিয়াল কাস্টমার যেদিক থেকে দেখতেছে বা কাস্টমার যেদিক থেকে দেখতেছে, ওনাদের দৃষ্টিতে ওনারা হয়তো দেখতেছে যে বেটার নাম্বারস, আরো বেশি কাস্টমার, আরো বেশি কথাবার্তা, এবং হয়তো ওনারা যদি কেউ এক্সপিরিয়েন্স নিয়ে থাকে, হোপফুলি 1 বছরের ডিফারেন্সে হয়তো কারো এক্সপিরিয়েন্স করার কথা না, বাট আই থিঙ্ক হোপফুলি বেটার আগের থেকে। কিরকম, মানে কিরকম ডিফারেন্স যদি একটু বলেন তাহলে আমার মনে করেন। আগে আমার বাইরে থেকে আপনারা আরো ভালো বলতে পারবেন, আমার দূরের থেকে যেটা মনে হয় যে আগে 1 বছর আগের সাথে এখন যদি আমরা হিসাব করি, ঠিক ধরেন আগে 3 হলে এখন 7.5 এরকম। কেন এই মার্কিংটা কিভাবে করছেন? কোশ্চেনটা কি কঠিন হয়ে যাচ্ছে? না, কোশ্চেন কঠিন হচ্ছে না, কিন্তু উত্তরে কি বলবো, এটা নাম্বার বলবো নাকি, যেটাই হচ্ছে নাকি। কারণ আমার ধারণা এখন আমরা আরো অনেক ক্লিয়ার যে আমরা কি বিক্রি করি, কি দেই মানুষকে, কাদের আমাদের জিনিসপত্র নেওয়া উচিত এবং কাদের কেন নেওয়া উচিত, পুরো সবকিছু একদম 100% ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হয় না। স্পেশালি আমার ধারণা লিথুয়ানিয়ার বিজনেসের ব্যাপারটা নিয়ে এখনো আমার ধারণা অনেক কনফিউশন আছে মানুষের মনে, কারণ আমার নিজের মনেই মাঝে মধ্যে কনফিউশন হয় অনেক। সো ওইটা আই থিঙ্ক আরো 1-2 বছর পরে হয়তো আরো ক্ল্যারিটি আসবে মানুষের মনে যে হ্যাঁ, আমি যদি লিথুয়ানিয়ার বিজনেস সেট আপ করতে চাই বা ইউরোপে বিজনেস সেট আপ করতে চাই, আমি ফার্স্ট গ্লোবালের সার্ভিস নিব, কারণ এখন যদি কেউ সার্ভিস নিতে চায় কেন নিবে? এখন কেউ যদি সার্ভিস নিতে চায় লিথুনিয়া বিজনেস ওপেন করার জন্য, হ্যাঁ, সো এটা আসলে সহজ প্রশ্ন, ইন দ্য সেন্স যে সে নিবে কারণ সে চায় তার বিজনেসের থ্রুতে দেশের বাইরে সেটেল হইতে, এবং এটা আর কি প্লেন সিম্পল। আচ্ছা, আমি যদি একটু আপনাকে হেল্প করি, যেহেতু আমি এটার ভিতরে জড়িত। দেখেন আমার একেবারে স্পষ্ট মনে আছে, আপনার সাথে যখন আমি প্রথম পডকাস্টে বসি তখন কিন্তু আমি লিথুনিয়া যাই নাই। আমি লিথুনিয়াতে বিজনেস কেবল ওপেন করেছি, কেবল না তাও 7-8 মাস হয়েছে। এরপর আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, আমি ভিসা পেয়েছি, আমি ভিসা নিয়ে ওখানে গেছি, ভিসা পেয়ে ওইখানে আমি পডকাস্ট করছি আপনার সাথে। তখন আমি কোয়ার্কিং স্পেসে ছিলাম, এখন আমি নিজস্ব অফিসে, আমাদের লয়ার নিজের অফিসে বসে লিথুনিয়ানদেরকে আমরা নিজের ওখানে বসায় কাজ করতেছি। আমাদের ওয়্যার হাউসে এখন প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, যেই প্রোডাক্টগুলো আমরা সেল করি, আমরা বাইক সেল করতেছি, আমরা এখান থেকে ইকো প্রোডাক্ট নিয়ে গেছি। বিজনেস যে করা যায় এটা কিন্তু আপনি জানেন যে আমার ফ্যামিলিদের ইন্টারভিউ শেষ, ওরাও চলে যাচ্ছে। আগে যেটা মানুষের একটা ড্রিম ছিল এটা করা যায়, আর এখন হচ্ছে এটা আমরা করতেছি, দুটো কিন্তু ডিফারেন্স থিং, এবং সেটা আপনি স্বচক্ষে গিয়ে দেখে আসছেন। এবং আমার ইউরোপ থেকে অনেকেই ইউকে, আয়ারল্যান্ড,
জার্মানি, ফ্রান্স অনেকেই গেছেন ওইখানে। তো আমি কিন্তু তাদেরকে প্রশ্ন করছিলাম, ভাই অলরেডি আপনার একটু উন্নত দেশে বাস করেন, ফিনল্যান্ড থেকে আমার লিথুনিয়াতে আসার কোনো কারণ নাই, কারণ এটা একটা সি ক্যাটাগরি কান্ট্রি, এখানে আপনি কেন আসবেন? ওখানে যেটা দেখলাম যে ভাইয়া এখানে কিন্তু আমরা চাইলে একটা বিজনেস ওপেন করে আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারি না, অনেক টাকার দরকার হয়। লিথুনিয়াতে যেই জায়গাটা কম। হ্যাঁ, আপনি একদম সত্য বলছেন, যে সত্য বলতে আমি বুঝে যাচ্ছি আগামী 1 বছর পর কিন্তু, যেমন 1 বছর পর এখন আমি দেখাতে পারতেছি যে হ্যাঁ লিথুনিয়াতে যাওয়া যায় এবং ব্যবসা করা যায়, এবং আমি এখানে এখন পর্যন্ত প্রফিটেবল। ব্রেক ইভেন তো ভালো কথা, ব্রেক ইভেনের প্রফিটে আসি। আপনি হয়তো, আমি জানি না, আমি চাই যে আপনি যেরকম মিলিয়ন মিলিয়ন ইউরো দেখান যে হ্যাঁ আমি কিভাবে এটা করি, আপনিও ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন, আমিও ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলি, এজন্য আমাদের অনেক গালি বকা টাকাও খাইতে হয়, এটার জন্য আমরা প্রস্তুত। বাট এটা শিওর, একটা গল্প বলতে চাই এটার সাথে। আমি যখন একটা কোনো কোর্স করতেছিলাম, বলতেছিল যে মরুভূমি বালুর দেশে জুতা বিক্রি করতে গেছিল, যে এখানে কেমন জুতা, পানি বিক্রি করতে গেছিল না জুতা বিক্রি করতে গেছিল, তখন একজনকে পাঠাইছিল, বলছিল না এখানে জুতা বিক্রি করা সম্ভব না। আরেকজনকে পাঠাইছিল, সে বলছে হ্যাঁ এখানেই জুতা বিক্রি করা সম্ভব, কারণ এখানে জুতাকে এখন পাই দেয় না, তার মানে পুরাটাই আমার মার্কেট। সো অনেকেই বলে লিথুনিয়াতে যায় আবার কিভাবে ব্যবসা করা সম্ভব, লিথুনিয়াতে মানুষ থাকে না, লিথুনিয়া যারা আছে তারা তো অন্য জায়গায় জব করে। আমি তাদেরকে বলি বাংলাদেশেও অনেক আছে, আমি বাংলাদেশের মানুষকে ছোট করছি না, বাংলাদেশেও কি সবাই ব্যবসা করতে পারে? নো, সবাই ব্যবসা করতে পারে না, ব্যবসা সবার জন্য না। সো এই জন্য আমি বলতে চাই, বা আমি এখন যেই জায়গা থেকে সাহস করতে পারি বা বলতে পারি যে আমি যেরকম করেছি এই বিজনেসের থ্রু দিয়ে, এবং সেখানে খালিদ ভাইয়ের মতো যারা আছেন বা যারা ফ্রান্স, জার্মানি, অন্য জায়গা থেকে যাই দেখে আসছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বিজনেসটা দেখেন, এটা আপনারা করতে পারেন কিনা। অনেকে আবার বলে যে ভাইয়া আপনি শুধু আপনার ব্যবসার কথাই বলেন, অন্য কারো ব্যবসার কথা তো বলেন না। প্রথম হচ্ছে, যারা যাচ্ছে আমি বিজনেস সেট আপ করে দিই বিধায় আমি ইনক্রিজ করি বা এনকারেজ করি, হ্যাঁ এই ব্যবসা করতে পারেন, কিন্তু সহসাই তো একজন বিজনেসম্যান তার বিজনেসটা আরেকজনকে কপি করে দিবে না, আপনার কম্পিটিটর তৈরি করবে না। বাট আসলে আপনি দেখতে পারবেন কারা ব্যবসা করতেছে, এবং আমি অনেক ভিডিওতে বলি, আমার মনে হয় এই কারণগুলোতে আসা উচিত। শুনতে, সরি আপনাকে মাঝখানে শুনতে একটু কঠিন লাগে জিনিসটা, যেটা আই থিঙ্ক এই কারণে অনেক মানুষ করতে চায়। আমাকে যদি কেউ বলতো, ধরেন আমি ব্যাংকের থেকে চাকরি করে বাসায় আসছি আজকে, আমাকে এখন একজন বলতেছে যে তুমি ব্যাংকে চাকরি করতেছো, তুমি এক কাজ করো, তুমি লিথুনিয়া চলে যাও, লিথুনিয়া যাও ব্যবসা করো, তারপর তুমি তোমার ওয়াইফকে নিয়ে যেতে পারবা, তারপর তুমি ইউরোপে সেটেল হয়ে গেল। বুঝলাম, মানে সত্য, ঠিক আছে, উনি গেছে এটাও বুঝলাম, বিশ্বাসও করছি, মিথ্যা না। তারপরেও জিনিসটা আমার কাছে অবিশ্বাস। অবিশ্বাস্যের চেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না, এটা কিন্তু বাস্তব। দেখেন, আপনি যে বিজনেসটা করতেছেন আয়ারল্যান্ডে, আপনি কিন্তু পড়াশোনা শেষ করে বিজনেসে ঢুকে গেছেন, আপনি কিন্তু জবে যান নাই। আমি যদি দেখি, বা আমি ধরেন এই পর্যন্ত জার্মানি গেছি, আমি ফিনল্যান্ডে গেছি, আমি পর্তুগালে গেছি, আমি সুইজারল্যান্ডে যাওয়া হয় নাই, সরি ফ্রান্সে গেছি, আমি খুব কি এখন পর্যন্ত খুব কম স্টুডেন্ট পাইছি বা পাইনি এখন পর্যন্ত যে স্টুডেন্টশিপ শেষ করে সে বিজনেসে ঢুকে গেছে। সো এটা খুব স্বাভাবিক যে বিজনেস, আমি বললাম এটা খুব সহজ, আজকে বললাম কালকে আমি করে ফেললাম। ইভেন তো আমরাও কিন্তু কাউকে অফার করি না যে আপনি বিজনেসম্যান না, আপনি আইসে এই প্রোগ্রামে যুক্ত হন, তাদের জন্য না। কিন্তু স্বাভাবিকভাবে আপনি যে বিজনেসটা করেন, এটা কিন্তু আমি বলবো বাংলাদেশের যারা ইয়াং এন্টারপ্রেনার আছে বা স্টুডেন্ট আছে তাদের জন্য ড্রিম। বিজনেস অ্যাকচুয়ালি যে ড্রিম, কারণ সবচেয়ে বেশি টাকা এখান থেকে করা যায়, বাট ইটস নট সো ইজি, এবং এটা সবার জন্য না। আপনি যদি না যাই না শুনে বুঝা লাভ, অনেক টাকা খালিদ ভাই কামাই ফেলতেছে, সোহাগ ভাই কামাই ফেলতেছে, হ্যাঁ আমরাও কালকের থেকে শুরু করি, তাহলে তো তার অবস্থা কী হবে বোঝাই যাচ্ছে যে অবশ্যই সে ভালো করবে না। এটা সবার জন্য না এই প্রোগ্রাম, এই প্রোগ্রামটা তাদের জন্যই যারা অ্যাকচুয়ালি বিজনেস করতেছে, অ্যাকচুয়ালি বিজনেস করতে চায়। অ্যাকচুয়ালি আপনি যখন বিজনেস করার মন মানসিকতা আছে, এই কথাটা আমি কেন বলি, দেখেন আপনি যখন ব্যবসায় আসছেন, আমার জানা মতে বা ধারণা মতে আপনি তখন স্টুডেন্ট, বিজনেস শুরু করছেন অনেক আগ থেকে, বাট আপনি তখনও কিন্তু এখন যেরকম বিজনেসম্যান হয়ে উঠছেন এরকম কিন্তু না। এবং আমিও কিন্তু তাই, এমন না যে আমার ফ্যামিলি, আমার বাবা ছিল আর্মির একজন ক্যাপ্টেন, সো ন্যাচুরালি সে ওইখানে কাজ টাজ করে আইসা একটা বিজনেস ওপেন করছিল, সেইখান থেকে আজকে আমাদের এই অবস্থানে আসছি, আমরা দেশ বিদেশ মাল্টি ন্যাশনাল হিসেবে আমরা আমাদের শ্রম, আপনিও আপনার শ্রম দিয়ে এখানে নিয়ে আসছেন। প্রথম হচ্ছে উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কার্যক্রমটা যদি থাকে, তাইলেই কিন্তু খালিদ ভাই আসলে সম্ভব, এটা অসম্ভব কিছু না। বাট এটা আপনি যেরকম, আপনি তো ভয় পাচ্ছেন অনেকে, আমরা তো স্ট্রেট না করি যে যেহেতু আপনি এই ফিল্ডের না, প্রথম যখনই আমার কাছে কেউ আসে, অলরেডি যারা আসছেন তারাও জানবেন, এবং প্রথমে তারা প্রথম অনেক কথা বলে যে ভাই আমি আমার এক্সপিরিয়েন্স এটা সেটা এডুকেশন বলি, আমার ফার্স্ট কোশ্চেনটা থাকে আপনি কি করবেন, এটা আগে আমাকে বলেন, মানে কি বিজনেসটা করবেন এবং সেটার এক্সপিরিয়েন্স আপনার কি আছে। ওখানে আমি দেখি যে যদি 100 জন আসে 90 জন না হয়ে যায় আমার কাছে, যে ভাই আসলে লিথুনিয়া, নট অনলি লিথুনিয়া, দেখেন আমরা লিথুনিয়াতে বিজনেস করতে গেছি, সেখানে পেইড আপ ক্যাপিটাল লাগে,
€28,000, সেখানে 2জন এমপ্লয়ি লাগে। এবার আমি ফিনল্যান্ডে গেলাম, সেখানে মাত্র অল্প কিছু টাকা দিয়ে বিজনেস ওপেন করা যায় এবং পেড আপ ক্যাপিটালও লাগে না। সো ওইখানে যাওয়ার পরে কিন্তু ওই সুযোগটা তৈরি হয়েছে অ্যাজ এ বিজনেসম্যান, বা আপনারও কিন্তু এরকম অনেক বিজনেস তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে যে আপনি ক্লায়েন্ট একটা জায়গা থেকে অন্য জায়গায় আপনি পুরো ইউরোপ চষে বেড়াচ্ছেন, বা পুরো ইউরোপ, ইউএসএ, ইউকে থেকে আপনার অনেক ক্লায়েন্ট আসতেছে। এই সুযোগ কিন্তু আপনি যখন মাস্টার শেষ করে বিজনেস শুরু করছেন তখন হয় নাই। এবং এখন যেই আপনার গ্রোথ বা এখন যেই ধৈর্য, সহ্য বা ইনকাম করার ক্ষমতা, সাথে সাথে গালাগালিও, এটা কিন্তু তখনও হয় নাই। আমার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। সো দ্যাটস ওয়াই আমি এই কারণগুলোতে বলবো যে আমাদের যেহেতু বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে, আপনি বা আমি বা আমরা কিন্তু এরকম কাউকে গাইড করি না যে ওই যেটা আপনি বলছিলেন যে আমি মোটা মানুষের কাছ থেকে কখনো চিকন হওয়ার পরামর্শ নিই না। So, আপনি যদি ব্যবসায়ী না হন, আপনার কাছ থেকে ওইটা আমরাও বলি না যে আপনি ব্যবসায়ী না হলে এখানে আসেন। যাই হোক, আপনাকে কোশ্চেন করতে গিয়ে আমি অনেকগুলো উত্তর দিয়ে ফেললাম, নো ইস্যু। আচ্ছা, ফার্স্ট গ্লোবালকে আপনি কোথায় দেখতে চান, বা এটার সাথে আপনি কিভাবে আরো কোথায় গ্রো আপ করে নিয়ে যেতে পারি আমরা, বলেন তো। আমার তো সব স্বপ্ন বড় বড় হয়। আমার ইচ্ছা হলো যে যখনই কেউ দেশের বাইরে বিজনেস সেট আপ করতে যাবে অথবা দেশের বাইরে পড়তে যেতে যাবে, তখন সে ফার্স্ট গ্লোবালের কাছে আসবে, এবং ফার্স্ট গ্লোবাল দিয়ে যদি তার কাজ না হয় তখন সে আর কোথাও যাবে না, কারণ আর কোথাও তো হবে না। কেন আসবে আমাদের ফার্স্ট গ্লোবালের কাছে, কেন আসা উচিত? এটাই আমি চাই যে সবাই আসুক, আমাদের কাছে আসা উচিত। সো আইডিয়াল সিনারিও, ড্রিম সিনারিও হবে এরকম যে একজন তার ব্যাচেলর শেষ করতেছে, হইতে পারে সে ইন্টারের পরেও যাইতে পারে, ওটা আমি আমার সিচুয়েশনের সাথে মিলায় বলতেছি। So, একজন ব্যাচেলর শেষ করতেছে, এখন সে মাস্টার্স করতে যাবে, সে এবং তার বন্ধু বান্ধব মিলে আলাপ করবে, সে ডিসাইড করবে যে সে কোথায় যাইতে চায়, সে কি পড়তে চায়, এটার উপর ভিত্তি করে সে কোন সাবজেক্ট পড়তে চায়, ওটার জন্য কোন জায়গায় যাওয়া উচিত, সে তার মতো করে একটা প্ল্যান সাজাবে বুঝে শুনে। তারপরে সে ফার্স্ট গ্লোবালে আসবে এবং তারপরে ফার্স্ট গ্লোবালের মানুষজনদের সাথে আলাপ করবে যে এই হইলো আমার পরিকল্পনা, এখন আপনি আমার বলেন যে আমার পরিকল্পনা কি ঠিক আছে নাকি ভুল আছে। ভুল হইলে আপনি বলেন কেন ভুল আছে, শুনবে, তারপর কিছু করবে না, শুনে চলে যাবে, বা শুনে সে চিন্তা করবে যে এই যে কথা বললো আর আমার যে পরিকল্পনা ছিল কি আসলে, কাহিনীটা কি আসলে, কে ঠিক। এরপরে সে তার ভাইয়ের সাথে আলাপ করুক, এআই এর সাথে আলাপ করুক, আলাপ আলোচনা করে তারপর হোপফুলি সে আবার আসবে, আবার এসে বলবে যে না ঠিক আছে, আপনি যেটা বলছিলেন এইটা মনে হইতেছে ঠিক, বা হ্যাঁ দুজনের কথা মিলে গেছে, এখন আপনি বাকি সব কিছু করেন। ও তারপর আপনি তাকে প্লেনে উঠানোর আগ পর্যন্ত সার্ভিসটা দেন। যা করা লাগে কেউ সে প্লেনে উঠবে। এই ব্যাপারে আমি একটু রকিব সাহেবের হেল্প নিতে চাই। আপনি জানেন খালিদ ভাই, গত 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে ও প্রায় 100+ ভিসা করে ফেলছে, মানে স্টুডেন্ট ভিসা করে ফেলছে। সো এই জাদুকরি রহস্যটা কি? আরো যে 300-400 ফাইল সেল প্লাস আমাদের ভিএফএসআই ফাইলগুলো ওয়েট করছে, আই থিঙ্ক সো আরো প্রায় 100 এর উপরে বা 150-র উপরে আমরা ভিসা আশা করতেছি। এই রহস্যটা কি? এটা কি খালিদ ভাইয়ের আসার কারণেই এটা করে ফেললেন আপনি, নাকি আপনি কি কি মেকানিজম করলেন যে ফার্স্ট গ্লোবালের স্টুডেন্টরা এত আসতেছে বা এত ভিসা হচ্ছে? প্রথমে তো যেটা আগে বলা উচিত, হ্যাঁ প্রথম কথা, খালিদ ভাই আসাতে অবশ্যই এটা ট্রিগার করছে, কারণ আগে তো আমাকে আসলে অনেকেই চিনতো না। তো খালিদ ভাইয়ের সাথে আমার যখন পডকাস্টটা যায়, তো যেহেতু খালিদ ভাইয়ের বড় একটা অডিয়েন্স খালিদ ভাইকে চরম ভালোবাসে, এটা আমরা জানি ফেসবুক থেকে বা বিভিন্ন জায়গা থেকে যখন আসে, অনেকেই তো বলে যে খালিদ ভাইয়ের কারণেই আসছে। সো আস্তে আস্তে আমিও যখন কন্টেন্ট দেওয়া শুরু করলাম, মানুষকে, স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই দেশটা ভালো, ওই দেশটা ভালো। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ট্রিগার করে আগেই ভিসা কেউ কেউ বেশি দেয়, কেউ কেউ কোনো সময় কম দেয়। এক এক বছর এক এক দেশে বেশি। এই বছরটাতে মালটা বিশেষ করে সবচেয়ে বেশি ভিসা দেওয়ার পরিকল্পনা মেবি তারা করছে। এছাড়াও কিছু টিক্স তো আমাদের কাছে আছে। টিক্সের মধ্যে হলো কিছু কিছু বিশ্ববিদ্যালয় আমরা জানি বা ইনস্টিটিউট আমরা জানি যে কোন ইনস্টিটিউট কতগুলো সিট পাইছে এবং অ্যালোকেশন হয়েছে, সেই মতো আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে ওই ইনস্টিটিউটগুলোকে ভাগ করে দেওয়া শুরু করছি। যেই কারণে এই লাস্ট বিগত সময়গুলোতে 85% পর্যন্ত ভিসা রেশিও আমাদের কাছে আসছে। অন্যরা কেন এতটা পার্সেন্টেজ হয়তো কভার করতে পারে নাই, কারণ আমরা সবচেয়ে বেশি ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন কমপ্লিট করছি, যাতে করে আমি বুঝতে পারছি যে সবচেয়ে বেশি কোন ইনস্টিটিউটটা সিট পাবে, সবচেয়ে বেশি কোন ইনস্টিটিউটটা তার স্টুডেন্টদেরকে ভিসা দিতে পারবে। বেসিক্যালি ইনস্টিটিউট ভিসা দিতে পারে না, তবে ইনস্টিটিউট মাল্টার জন্য কিছুটা ফোর্স বা প্রেশার করতে পারে যে আমার এত পরিমাণে লাগবে, দাও। তো আমি সেটাই ফাইন্ড করার চেষ্টা করছি যে অনেকে ধরেন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ঘাবড়ায় বা বিভিন্ন তার গাইডলাইনের কারণে তারা হয়তো বা ভয় পায় যে আসলে দিব কি দিব না, মালটা হবে কি হবে না।
আমি একদম প্রথম থেকেই তুলে ধরার চেষ্টা করছি রিয়েলিটি যখন থেকে একটা ভিসা, দুইটা ভিসা, পাঁচটা ভিসা আসছে, যে হ্যাঁ এই সমস্যাগুলোকে আমরা অমিট করে স্টুডেন্টদেরকে মোটামুটি ভালো একটা কন্ডিশনে মাল্টাতে পাঠাইতে পারবো। সেটাই যখন ফোকাস করলাম, স্টুডেন্টরা কিন্তু আসা শুরু করলো। দেখছেন যে ভিসা। এটার সাথে সাথে দেখবে আমি আরেকটা বলবো, ভাইয়ার যে ইন্টারভিউগুলো ছিল, দেখলাম ভাইয়া যেরকম লন্ডনে গিয়ে ইন্টারভিউ নিয়েছে স্টুডেন্টদেরকে, যে ভালো মন্দ বিষয়গুলো, জবের কি অবস্থা, ওরা কাজ পাচ্ছে কিনা, কেন লন্ডনে পড়াশোনা করতে আসছে। আমিও চেষ্টা করলাম ফিনল্যান্ডে গিয়ে কথা বলার জন্য, এবং আমরা অনেকেই জানি আমরা কিন্তু অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট ফিনল্যান্ডে আছে। সো ফিনল্যান্ডে অফার লেটার মানে মোটামুটি ভিসা, এবং আপনি দুইটা ভিসা অলরেডি দুইটা দেশ যুক্ত করেছেন, একটা হচ্ছে গ্রিস, একটা হচ্ছে লাটভিয়া, আর একটা হচ্ছে ফিনল্যান্ড। আমরা আবার ভালো মতো আগাচ্ছি, আগেই আছে। সো এই প্রোডাক্টগুলো আপনার মাল্টায় তো অনেক ভিসা হচ্ছে, অনেক ফাইল আপনি নিচ্ছেন, আবার কেন এই দেশ, এতগুলো দেশ আপনি কানেক্ট করতে গেলেন? ওই যে বললাম প্রথমত যে কোনো একটা দেশ কোনো একটা বছরে অথবা 2 বছর একটা না ভিসা দেওয়া দিবে, কারণ ওই দেশের একটা কোঠা থাকে এই পরিমাণ স্টুডেন্ট, এবং ইকোনমিতে এই পরিমাণের টাকা তাদের দরকার স্টুডেন্ট ভিসা থেকে। যখন ওই পরিমাণের স্টুডেন্ট ঢুকে যায় এবং তাদের ইকোনমির মধ্যে বোঝা যায় যে না ওরা টিউশন ফি দিচ্ছে, মোটামুটি আমাদের এই খাতে এটা হয়েছে, তখন কি করে ম্যাক্সিমাম টাইম ভিসা রেশিও কমে যায়, অথবা বিভিন্ন রকমের জটিলতা তৈরি হয়। এই ডকুমেন্ট, ওই ডকুমেন্ট, ইন্টারভিউ প্রসেস, অনেক কিছু করে ভিসা কম। নেদারল্যান্ডে দেখবেন ভিসা দিছে কিন্তু ক্যান্সেল করে দিছে, পরে অনেক ক্রস হয়ে গেছে। এটার কারণ অনেক কিছু থাকতে পারে। তো যেই কারণে আমরা খোঁজার চেষ্টা করি যে স্টুডেন্টদের তো পড়ালেখা করতে উন্নত কোনো দেশে যাইতে হবে। এখন যাইতে চাইলে ওদেরকে যদি আমি এমন কোন একটা জায়গায় পাঠাই যেটা আসলে ভুল সিদ্ধান্ত, দিলাম মাল্টাতে কিন্তু ভিসা রেশিও নাই, তো সেইখানে তাদের কিন্তু পুরো ক্যারিয়ারটাই মোটামুটি খারাপ দিকে যায়। তো সেইখানে ফাইন্ড করার চেষ্টা করতেছিলাম যে ইন দ্য মিন টাইম মাল্টা যখন ভিসা দিচ্ছে আমরা বুঝতেছি যে আরো হয়তো 1 বছর আমরা ভিসা পাবো, এরকমের ভিসা হয়তো দিবে, কিন্তু পরের বছর কোথায় যাবে? এটা একটা ভালো কান্ট্রি তো, এবং এটা সহজ। আমার যারা অডিয়েন্স আছে তারা হয়তো বা দেখতেছে, দেখলে হয়তো বুঝবে যে একটা দেশের স্টুডেন্ট ভিসা করতে গেলে অনেক জটিলতার মুখে যাইতে হয়। আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি, যেন নেগেটিভটাও তুলে ধরি, কি কি হয় না হয় আমাদের সাথে, বা স্টুডেন্টদের সাথে আমরা কি ভুলভাল করি, সবই উঠাই। তো সেই জায়গায় একটা দেশের পুরো কাজ শুরু করলেও সময় লাগে 6 মাস, 1 বছর, 2টা ইনটেকে সময় লেগে যায় হয়তো বা ফুলফিল বুঝতে। তো আমরা আগে থেকে শুরু করছি যেন আমরা খুব দ্রুত ভালো একটা সার্ভিস দিতে পারি। সো আই বিলিভ যে এই মুহূর্তে লাটভিয়া, গ্রিস একটা মোটামুটি ভালো ইকোনমির মধ্যে, যেই জন্য আমি আপনারা প্রেশার করি আপনি নিজে যান। থ্যাংক ইউ, আগে দেখেন। থ্যাংক ইউ। এই জন্যই কিন্তু আমি অলরেডি লাটভিয়ার এয়ারপোর্ট, এবং আমি ভেরি সুন, আমরা তো জুন মাসে মনে হয় যাচ্ছি মাল্টাতে, আমি আর খালিদ ভাই। সো ইনশাল্লাহ জুন মাসে আমরা মাল্টাতে থাকার চেষ্টা করব। আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কেমন আছে, কেমন পড়াশোনা করছে, বা কেমন চাকরি করছে, ওরা কিভাবে কন্টিনিউ করছে বা কন্টিনিউ করতে পারছে কিনা, গুড সাইড ব্যাড সাইড সব তুলে ধরার চেষ্টা করব যারা মাল্টাতে পড়াশোনা করতে চায়। ঠিক আমার স্টুডেন্টরা যেরকম ফিনল্যান্ডে গেছে, আমি কিন্তু চেষ্টা করছি স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য। মোটামুটি আমরা সবাই জানি যে ফিনল্যান্ডে কিন্তু অফার লেটার মানে 99% ভিসা, যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে। ফিনল্যান্ডের অফার লেটার মানে ভিসা। সো সেই জায়গায় আমরা বেশ অনেক দূর আগাইছি, আমাদের ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো ও যেটা বলতেছিল, তো ফিনল্যান্ডেও যদি কেউ আপনারা ফাইল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার ফাইলটা নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। আইএসএ যদি ভালো স্কোর থাকে বা জিআরই থাকে বা না থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কাজ করব। ভাইয়া, নেগেটিভ মার্কেটিং নিয়ে কথা বলতে চাই আপনার সাথে, কারণ আপনি নেগেটিভকে যেভাবে হ্যান্ডেল করেন, বা ফার্স্ট গ্লোবালের কিন্তু অনেক নেগেটিভ মেল আপনার কাছে যায়। সো আসলে সব মেল কি কি যায় এটা তো সেটা আপনি আমাদেরকে বলেন কিনা, বা আসলেই আপনি গুরুত্বের সাথে নেন কিনা, বিকজ আপনি আমাদের পার্টনার। সো আপনাকে মেল দিলে সেটার সার্ভিস তারা পায় কিনা, কি কি ধরনের মেল পান এরকম যদি বলেন, বা এটার সলিউশন যদি আমরা কি কি দিচ্ছি এটা যদি আপনি বলেন দর্শকদেরকে, বা আমরা আলোচনা করি, তাহলে মানে স্টুডেন্টরা আশ্বস্ত হবে বা বিজনেসম্যানরা আশ্বস্ত হবে, হ্যাঁ আসলে আমরা কি করছি। আমি ঠিক শিওর না। সো আমি একদম সত্যি কথা বলি, আমি ঠিক শিওর না যে যাদের নেগেটিভ এক্সপিরিয়েন্স হয় সবাই আমার সাথে যোগাযোগ করে নাকি। আমার ধারণা সবাই করে না। আমার ধারণা করে না। অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো ওভাবে মিলায় নাই যে এখন ওনাকে জানাবো, বাট কেউ করে না তা করে, এবং আপনারা জানেন করে, কারণ যখনই সাধারণত আমার সাথে যোগাযোগ করা আসলে একটু কঠিন। সো ওইটা বুঝে শুনে যখন কেউ আমাকে মেইল করে যে ফার্স্ট গ্লোবালের সাথে এই সমস্যা হয়েছে, কিছু কমন সমস্যা আমি বলি। কমিউনিকেশন কোনো একটা ঝামেলা হয়েছে। সো সে কনসালটেন্টকে সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছিল, এরপরে হঠাৎ করে শেষ হয়ে গেছে, তারপর আর হয় নাই। আর কিছু কমন প্রবলেম আছে যেগুলো আমার ধারণা তার যে কোনো এজেন্সিতেই হবে, বা সে নিজে করলেও হবে। সেটা হলো আমি ভিসা পাই নাই, অথবা আমি অ্যাডমিশন পাই নাই, অথবা মানে যেগুলো আর কি স্ট্রাকচারাল প্রবলেম, আপনার পক্ষে হয়তো সব সলভ করা সম্ভব না ওগুলা।
আর কিছু থাকে তো ইন্টারেস্টিং প্রবলেম তো আমার আমার নেগেটিভটা কিছু বলেন না, ইদানিং তো মার্কেটে স্ক্যাম দিয়ে তো ভরা, যে খালিদ ফারহান স্ক্যাম, সোহাগ ভাই স্ক্যাম, লিথুনিয়ায় কিছু হয় না, এই যে এইগুলা হচ্ছে। এটা আসলে বলাটা কঠিন, কারণ আমি যাই বলি বুঝছেন, চান্স আছে যে আমাকেই খারাপ লাগবে শুনতে, কারণ আমি এখন যদি এইভাবে জিনিসটা বলি যে আপনার কাছে জিনিসটা ওরকম মনে হয়েছে কারণ আপনার হয় নাই, আসলে আমারই খারাপ লাগে পুরা অবশ্যই। আলাপটায়। আমি এখন এটা বলতে পারি না যে না এই জিনিসটা আপনি এই এই নম্বর জিনিসটা আপনি কিনছেন কিন্তু বি নাম্বারের রেজাল্ট আপনার আসে নাই, হইতে পারে যে আমাদেরও মিস্টেক আছে। হ্যাঁ আপনারও হয়তো কোন সমস্যা এটা একটা কাজ করি স্টুডেন্টদের সাথে। ধরেন অনেক স্টুডেন্টরা যারা ভিসা পায় না, বিশেষ করে তারা আমার সবচেয়ে প্রায়োরিটি স্টুডেন্ট, কিন্তু মানে এমন না যে ভিসা পায় নাই বিদায় আমি পিছাই গেছি, আমি হচ্ছে আর যুগ এই যে 10% পাইলো না, তাদের সাথে কমিউনিকেশন রাখা, প্রত্যেকের সাথে কমিউনিকেশন হয়। ইভেন আমরা যেটা বলি কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে লাস্ট সময়গুলাতে, ভাই আমরা তো 85% ভিসা পাইছি। সো আমরা যেটা করি যে আমাদের ব্র্যান্ডকে কোনো কারণে নষ্ট করতে দেই না বেসিক্যালি। ওরা যখন আসে আমার কানে বা আমাদের ম্যানেজমেন্ট বা আপনার কানে, তখন কিন্তু আমি যেটা করছি লাস্ট এরকম 2টা ঘটনা করছে যে কোনো কারণে আমাদের হয়তোবা ন্যাচারালি আমাদের মিস্টেকটা ওই রেসপন্স করে না ঠিক টাইমে, কারণ কমিউনিকেশন চ্যানেলগুলো তো ওরা ফলো করতে চায় না সবসময়। আমরা বিজনেসম্যান, আমরা হয়তো করি। তো যেটা হয়েছে ওর কমিউনিকেশন মিস্টেকের কারণে, আমি নাম না বলি এখন, সে মিস করে গেছে টাইমটা এটা। তো সেই ক্ষেত্রে সে ইন্টারভিউটা মানে ভালো গেছে, মানে হয়তো 2 ঘন্টা আগে গেছে, ওর যাওয়ার কথা ছিল আরো 4 ঘন্টা আগে। ও গেছে, ইন্টারভিউ দিছে, দেওয়ার পরে তার ভিসাটা হয় নাই বা এনি চান্স কোনো কারণে হয় না, এটা তার কেউ বলে না এখানে কি কারণে হয় নাই। ও আসছে, তো আসার পরে ও আসলে আপনার খুবই হতাশ যে আমাদেরকেই ব্লেম দেওয়ার চেষ্টা করতেছিল। তো আমি ওর সাথে পার্সোনালি কথা বলছি এবং পুরো ফাইলটা কিন্তু আমি পার্সোনালি আবার ফুল ফাইল করছি ওর পরের ইনটেকে, এবং হি গেট দ্য ভিসা। ও আলহামদুলিল্লাহ। পুরো ফাইলটা আমি নিজে করছি যে তোমার রিজেকশন আসছে, যদি 1% থেকে থাকে যে আমাদের কারণে এটা রিজেকশন আসছে, পুরো লাইবিলিটি আমার। ইফ নট যে আমার কারণে তুমি প্রমাণিত হয়, আমি তোমার কোনো টাকা ক্ষতি দিয়ে দিব না। দেন সেটা হচ্ছে সে ভিসা পাইছে, সো সে হ্যাপি। আমাদের কিন্তু আরেকটা অপশন আছে যে একবার যদি কেউ আমাদের এখানে ফাইল ওপেন করে, যতক্ষণ পর্যন্ত যদি আরো কয়েকবার, 1বার 2বার 3বার করতে হয়, আমরা কিন্তু আর কোনো চার্জ করি না যতক্ষণ পর্যন্ত তার ভিসাটা না হয়। আমরা চেষ্টা করি তাকে এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য। সো দিস ইজ দ্য ম্যাটার। সো ভাইয়া মাল্টায় যাব, উদ্দেশ্য কি, কেন যাব? মাল্টায় যাব মেইন উদ্দেশ্য হলো আসলে আমি কখনো মাল্টা যাইনি। সো ফার্স্ট আমার নিজে বুঝা যে মাল্টায় আসলে কেন যায় মানুষ যায় করে কি, যাওয়া উচিত নাকি, উচিত হলে কেন উচিত, উচিত না হলে কেন উচিত না। এখন যারা আছে মাল্টায় রিসেন্ট সময় যারা গেছেন গত 2 বছর 3 বছরে, তাদের সাথে কথাবার্তা বলা, বোঝা যে তাদের কি মনে হয় আয়সা কি হয়েছে, লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, চাকরি পাওয়া কঠিন নাকি, পার্ট টাইম জব পাওয়া কঠিন নাকি, পড়াশোনা কেমন, পরিকল্পনা কি, তাদের কি হবে, একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং নেওয়া, যেন তারপরে আমি আরেকজনে বলতে পারি যে ভাই এই 10 কারণে আপনার যাওয়া উচিত, এই 5 কারণে আপনার যাওয়া উচিত না। এটাই উদ্দেশ্যই। সেম জিনিস আমি আয়ারল্যান্ড এবং ইউকের সাথে অলরেডি করছি। আমার ইচ্ছা আছে এক করে মোটামুটি। রেজাল্ট কেমন ইউকে আর আয়ারল্যান্ডে যে করলেন, ওদের স্টুডেন্টদের ফিডব্যাক বা এর পরের রেজাল্ট কেমন আসতেছে আমাদের কাছে? ভালো। কোনো রেজাল্ট প্রেডিক্ট করাটা কঠিন, কারণ কোনো উদ্দেশ্য নিয়ে করা না, ইনফরমেটিভ। জানি না আমি আসলে ইনফরমেশন নিয়ে উনি কি করছে তারপরে বা মানুষ কি করছে, বাট আমার উদ্দেশ্য হলো সে যেন একটা প্রপার যেহেতু আমার এবং আমাদের একটু লাক্সারি আছে যে আমরা চাইলে অমুক জায়গায় যায়া দেখে আসতে পারি যে কিরকম অবস্থা, আদৌ ভাল লাগে নাকি। যেমন ধরেন গ্রিসের কথা ভাইয়া বলতেছিলেন, গ্রিসে অনেক মোবাইল ছিনতাই হয়, লন্ডনেও হয়, ফ্রান্সেও হয় ভাইয়া, ফ্রান্সে কিন্তু জিনিসপত্র আপনি যখন টিভিতে নিউজ দেখবেন তখন তো ওই যে বি রোলের 10টা ফুটেজ উপরে থেকে এথেন্স দেখাবে, তো ওইভাবে আসলে একটা দেশ বোঝা যায় না। একটা দেশের ভিতরে গেলে আসলে বোঝা যায় যে কি অবস্থা কেমন চলে। এই জন্যই কিন্তু আরেকটা বিষয় আছে, কিন্তু এখানে আরেকটা বিষয় একটু বলি। আপনি কিন্তু 2 দিন 3 দিন থাকেও একটু 2-4 জন 10 জনের ইন্টারভিউ নিয়েও ফুল সিনারিও বুঝতে পারবেন না, এটাও কিন্তু আছে। কারণ ইদানিং আমি কিছু ভিডিও দেখলাম লিথুনিয়া নিয়ে, কেউ একজন গেছে বা 2-3 জন গেছে, যে 2-3টা ভিডিও করছে, বাট আমি তো পুরা আরে আশ্চর্য, অ্যাকচুয়াল কি আর আমি শুনতেছি কি, যে থাকা নিয়ে অনেকে কথা বলতেছিল, একটা রুমে গাদাগাদি করে থাকে। আপনি জানেন যে ইউরোপে কিন্তু মিনিমাম 7 মিটার পার স্কোয়ার মিটারে কিন্তু একজন থাকার অনুমতি, এর বাইরে কিছু হইলে কিন্তু পুলিশ এসে থ্রো নিয়ে যাবে। গাদাগাদি করে থাকার কোনো সুযোগই নেই সেখানে। আপনি একটা রুম ইচ্ছা করলেন যে 3-4 জনের ভাড়া দিয়ে দিবেন, আপনি যদি 3-4 জন নিয়ে ঘুমান সেটা তো অন্য হিসাব,
বাট এখানে কিন্তু এরকম কোনো সুযোগ নাই। আপনি চলাফেরা, খাওয়া দাওয়া, থাকা, আপনার একটা ইউরোপে বসবাস করতে হইলে, ইউরোপে থাকতে হইলে ইউরোপের স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু আপনাকে থাকতে হবে। বাট আমি কিছু কিছু ভিডিও দেখলাম যে এই ধরনের কথাবার্তা বলতেছে, চাকরি নেই, ইট ইজ ট্রু। যেমন চাকরি নাই কোথায়, বাংলাদেশেও চাকরি নাই, আপনি কোথায় চাকরি নাই, আপনি 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 ফিনল্যান্ডে যান, চাকরি নাই, আপনি যেখানে যান যদি স্কিল থাকে, যেমন আমি লোক নিচ্ছি, লিথুনিয়ান নিচ্ছি, বাংলাদেশিও কিন্তু নিচ্ছি। আমার এখানে একটা ছেলে ছিল, নাম বলছি না, ওকে আমি রাখতে পারি না বিকজ আমি যাই টাকা স্যালারি দিতাম তার চেয়ে বেশি স্যালারিতেও জয়েন করছে। আবার এটাও সত্য, বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যায় ওল্ড বোর্ড কেবল শুরুতে চালাচ্ছে। স্কিল থাকলে কেউ বসে আছে এরকম আমি পাই নাই, এবং এটা ওয়ার্ল্ডের সব জায়গায়। আপনার স্কিল নাই, আপনি চাকরি খুঁজতেছেন। সো এটাও ঠিক যে আমরা হয়তো স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটাকে হয়তো আমরা গ্যাদার করতে পারবো, বাট একটা দেশ নিয়ে যদি সার্বিকভাবে কথা বলতে হয় তাহলে দীর্ঘমেয়াদী একটা পর্যায়ক্রমে রিপোর্টিং সিস্টেম তৈরি করতে পারলে মনে হয় বেটার হয়। তবে আমরা যে তথ্যগুলো দিব সেটা চেষ্টা করব অথেন্টিক তথ্য দেওয়ার, যেন যেহেতু আমরা অথেন্টিক তথ্য দিলে আমাদের কোনো লস নাই, বরং আমাদের লাভবান আছে। সো আমরা মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই। আর এখন এআই দুনিয়ায়, এই ChatGPT দুনিয়ায়, বন্ধু বান্ধবের দুনিয়ায় আমি বললাম আর এটা হয়ে গেল, নট লাইক দ্যাট। হ্যাঁ, মিথ্যা তথ্য দেওয়ার তথা আমরা কখনো দিই নাই, হ্যাঁ। আপনি মালটা ওই জন্য তো আমি আপনাদেরকে অনেক সময় রিকোয়েস্ট করি বা বলি যে আপনারা হচ্ছে যান, হ্যাঁ। একটা কান্ট্রি ওপেন করার আগে সবাই লাটভিয়াতে গেছে, যে লাটভিয়াটা আমরা ওপেন করতেছি বা কাজ করতেছি, পরিবেশকে অ্যাকচুয়ালি ভিডিওতে তো অনেক কথা বলা যায়। আর আমি যেহেতু নিজে লাটভিয়াতে নাই, সো আমি কিভাবে তথ্য পাই? আমি ধরেন ওইখানে স্টুডেন্টরা যারা আছে, ওইখানে আত্মীয় স্বজন যারা আছে, টিচার যারা দুই একজন আমার পরিচিত, ওদের এই মুহূর্তে অবস্থা কি, কোথায় থাকে, কিভাবে করে, এগুলো জেনেই কিন্তু বলতে হয়। আর আমি যেহেতু স্টুডেন্ট না, সো আমি ওইখানকার এটা ফেস করি না, ওরা যা ফেস করে এবং আমার পরবর্তী স্টুডেন্ট যারা যাবে তারাও আমি বিলিভ করি লুক লাইক সেম জিনিসটাই পাবে। কারণ ওইখানে আমি তুলে ধরার চেষ্টা করি কাজ কি, আওয়ারলি রেট কত। সো এটা চেঞ্জ হয়ে যাওয়ার না, আপনি 20 ঘন্টা উইকলি কাজ করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে না। ওর জন্য যা রুলস তার জন্য তাই। এখন এমন হতে পারে যার গল্পটা আমি বলতেছি সে আইটিতে খুবই ভালো, এআই নিয়ে পড়ালেখা করতেছে, অথবা এআই খুব ভালো জানে, বা আগে থেকেই রেস্টুরেন্টে কোর্স করে গেছে, যে একটা কাজ পাইছে। আর যে শুনতেছে সে হয়তো আসলে এগুলো কিছুই করে নাই, একদমই নতুন স্টুডেন্ট, গিয়ে হয়তো কাজ পায় নাই, তার কাছে হয়তো আরেক রকম ফিডব্যাক। সো আমি যেটা এই জন্য বলি, যেহেতু আমাদের কাছে একটা স্ট্রেংথ আছে যে আপনি নিজে আছেন, পাশাপাশি শোয়েব ভাই নিজেও টিআরসি ধারী, লিথুনিয়ান বা সেঞ্জিন মতো কান্ট্রি, আমরা চাইলেই যেতে পারি। সো আমরা কিন্তু সবসময়, যেমন ফিনল্যান্ডে উনি জাস্ট ঘুরে আসছে, এগুলোই কিন্তু তুলে ধরি, যে উনি যা বলে বা আমাদের স্টুডেন্টরা যা বলে তাই তুলে ধরার চেষ্টা করি। আই বিলিভ যে এটা 10% বা 20% রং হইতে পারে, কারণ চেঞ্জ হয়ে যায়, রুলস চেঞ্জ হয় সময়ের সাথে অনেক কিছু, বাট 80% কারেক্ট হওয়া উচিত। কারণ যেটা আমরা ন্যাচুরালি দেখি, আমাদের স্টুডেন্টরা যা বলে, তাদের মুখ থেকে যা শুনি, যাওয়ার পরে তাই কিন্তু অনেক কিছু থাকে পার্সপেক্টিভ, ঠিক ঠিক ভুল না জিনিসটা। আসলে আমি যেভাবে দেখি আরেকজন ওইভাবে দেখেন না, এই কারণে ধরেন উনি অনেক ডাইনে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, উনি অনেক অপরচুনিটি দেখতেছে, কথার কথা, লিথুয়ানিয়া কথার কথা না, সত্য দেখতেছে, আরেকজন যায় নাই দেখতে পারে, সবাই একইভাবে দেখে না। আমি ভাবতেছি যে ফিনল্যান্ডে 6 মাস, একটু আগে ওনাকে নিচে বলতেছিলাম, ফিনল্যান্ডে 6 মাস দিন হয় না, আমার ভালো লাগে না, আমি যাবো না। আরেকজনের আবার ভালো লাগতেও পারে, কারণ ফিনল্যান্ডে নাকি আবার নাইট লাইফ, রাত্রে করার অনেক কিছু আছে, যেহেতু ওদের দিন হয় না, এই কারণে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত করা, সন্ধ্যা থেকে না, ধরুন সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু আছে ওদের, এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, অনেকের আবার অনেক ভালো লাগতে পারে। সো ওগুলো আবার খুব ভালো হইতো যদি বাংলাদেশি স্টুডেন্টরা বা যারা বিজনেস করতে চায় তারা যেখানে থাকতে যাবে ওইখানে আগে 1 মাস যায় থাইকা ট্যুরিস্ট ভিসা দেখতে পারতো। কারণ আপনি চান আপনি বান্দরবনে সেটেল হবেন, আগে তো আমরা বান্দরবনে যে একটু 7 দিন থাকবো, 1 মাস থেকে দেখবো কেমন লাগে, ভালো লাগে নাকি, কি অবস্থা, আইন কানুন, অপরচুনিটি ইত্যাদি। কিন্তু দেখেন আমি আয়ারল্যান্ডে চলে যাচ্ছি, আগে কোনোদিন যাই নেই, জানি না, এখন ওখানে থাকবো সারা জীবন, হঠাৎ করে যায় ব্যাক করার কোনো উপায় নেই। এটার জন্য কিন্তু খালিদ ভাই এই জন্য অলরেডি সরি মাঝখানে ঢুকলাম, দেখবেন ইদানিং দেখবেন আমি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলতেছি লিথুনিয়ার অফিস থেকে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যে তারা বলতেছে ভাইয়া আমার ভাইয়ের জন্য, আমার ওয়াইফের জন্য বা আমার চাচার জন্য আমি বিজনেস ওপেন করবো। আমি বলছি কোথায় আছেন? যদি জানিস ইউরোপে, বলছি ভাইয়া দেখেন যদি বাসে আসেন সর্বোচ্চ 100 ইউরো লাগবে আসা যাওয়া, আর যদি প্লেনে আসেন আগে যদি টিকিট কাটেন 100-200 ইউরোর মধ্যে চলে আসতে পারবেন। ফার্স্ট আপনি লিথুনিয়াতে আসবেন, আমার অফিসে বসবেন, এবং কমপক্ষে 2 থেকে 3 দিন আপনি পুরো লিথুনিয়া শহরটাকে ঘুরবেন, ভিলনিয়াস শহরটা ঘুরবেন বা যেখানে হয়, দেন আপনি সিদ্ধান্ত নেবেন বা আমার সাথে কথা বলবেন যে বিজনেস ওপেন করা যায় কিনা, যারা ইউরোপে আছেন। কারণ যারা ইউরোপে আছে তাদেরকে দেখেই কিন্তু অনেক উদ্বুদ্ধ হয়। এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে স্টুডেন্ট ভিসায় অনেকেই কিন্তু আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে যে খালিদ ভাই যদি এত কিছু করছে আমিও করি। সো আমিও চাই যে আমি বিজনেস বাংলাদেশে যেরকম করছি ওইখানে সেট আপ করে যেরকম দেখাইছি এবং বিজনেস করতেছি, আমাকেও দেখে যদি আমি পারি অবশ্যই
মানুষ উদ্বুদ্ধ হোক। ওরকমভাবে যারা ইউরোপে আছেন তাদেরকে অলরেডি আমন্ত্রণ জানাচ্ছি, ইউকে থেকে অলরেডি আসছে, আয়ারল্যান্ড থেকে আসছে, এবং তারা আমার অফিসে আসার পরে আমি যখন তাদেরকে পুরোটা দেখাইছি, বুঝাইছি এবং সরাসরি লয়ারের সাথে কথা বলাইছি, তখন তারা প্লিজড এবং অনেক বেশি। এবং আগে যেটা হয়তো বাংলাদেশে বসে আইসেই বিজনেস ওপেন করতো, কিন্তু ওখানে যাওয়ার পর সে কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহের সময় নেয়, এবং আমি বলি প্রয়োজনে আপনি আরো 2 সপ্তাহ সময় নেন, দেন আপনি ডিসিশন নেন। এটা কিন্তু সম্ভব শুধুমাত্র ধরেন আপনি হয়তো আপনার কোনো ভাইকে এখন নিতে চাচ্ছেন লিথুনিয়াতে বা জার্মানিতে বা আপনি ফ্রান্সে বা আপনি ফিনল্যান্ডে, এখন আপনি কিন্তু যাওয়ার একটা সুযোগ আছে, হয়তো আপনার ভাইয়ের যাওয়ার সুযোগ নেই কারণ এখান থেকে সরাসরি সি ভিসা দিচ্ছে না বা ভিজিট ভিসা দিচ্ছে না। আপনি আগে যায় দেখেন, আপনি যদি দেখেন সব ঠিকঠাক আছে এবং হ্যাঁ অ্যাকচুয়ালি পসিবল, দেন আপনি হয় স্টুডেন্ট অথবা বিজনেস আপনি শুরু করেন। এই অফারটা কিন্তু আমি এখন দিচ্ছি কারণ আমার পক্ষে সম্ভব, বিকজ আমার এখন অফিস আছে, আমার বাঙালি এমপ্লয়ি আছে, প্লাস হচ্ছে লয়ার আছে, লিথুনিয়ান যারা আছে তারা বসে কাজ করতেছে। এই সুযোগটা কিন্তু এখন আমরা ওপেন করে দিয়েছি। এবং ওখান থেকে বলতেছি বাংলাদেশে আপনি যা জেনে গেলেন, যেমন অনেকেই আছেন এই মুহূর্তে ফ্রান্সে থেকে আসছিলেন, জার্মানি থেকে আসছিলেন, তারা একদম এখন টাকা দিয়ে দেবেন, বলছি নো, আপনারা দিছেন, শুনছেন, ভালো করছেন, ভালো। আমি যেহেতু বাংলাদেশে যাচ্ছি, আমার 5 তারিখে একটা সেমিনার আছে, সো ভালো হয় যদি সেমিনারে আসে বা তার আগে একটু পাঠান। আপনারা তো রাজি, কিন্তু যেই প্রার্থী আসবে উনি কেমন, উনি সুইটেবল কিনা। আপনি তো চেষ্টা করতেছেন এক ভাইরে আমি ইউরোপে পার করতে পারলেই বেঁচে গেলাম বা ওর একটা ব্যবসা দিয়ে দিলাম, বাট সে যদি এসে ব্যবসা করতে না পারে তাহলে কিন্তু সে প্রথমে ব্লেম বা ক্লেমটা দিবে আমাকে, হ্যাঁ এটা তো ভাইয়া বলছে আমি তো জানি না। আমি আগে তাদের সাথে কথা বলবো। আজকে 25, কালকে কিন্তু 26 তারিখ, সব বন্ধ। কালকে আমার অফিস খোলা রাখতে হয়েছে শুধুমাত্র তাদের জন্য যে এরা এসে ইন্টারভিউটা দিবে, বা তারা নট অনলি ইন্টারভিউ, আমি তাদের সাথে কথা বলতে চাই যে অ্যাকচুয়ালি তারা ফিট কিনা। যদি ফিট না হয় বা আমি যদি মনে করি যে আসলে পারা সম্ভব না, আমি কিন্তু সেই গাইডটাই করব যে ভাইয়া এইখানে কিন্তু এই পর্যন্ত এটা হতে পারে। পরবর্তীতে আমাদের কোম্পানির ব্র্যান্ড খারাপ হোক বা কোনো কিছু হোক, এটা আমরা চাই না। দেখেন অলরেডি আমাদের যারা ভিসা ফাইল করছে, আই থিঙ্ক সো এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের মিডল বা শেষের দিকে আই থিঙ্ক সো ডি ভিসা অনেকগুলো আমাদের কাছে চলে আসবে। সো যখন ভিসাগুলো আসবে, দিস ইজ আওয়ার পজিটিভ সাইন। আমার মতো আমার ফ্যামিলি হতে চলে যাচ্ছে, এই পজিটিভ সাইনগুলো যখন আসবে, এটা কোনোভাবেই একটা আমাদের ফার্স্ট গ্লোবালের নেগেটিভ ইম্প্যাক্ট হোক, আমি যেটা চাই না। আমার শত শত ক্লায়েন্টের দরকার নেই, এই প্রোডাক্ট শত শত ক্লায়েন্টের জন্য না। তাইলে এতদিনে ধরেন আমি যদি চাইতাম যে 500-1000, অনেকেই আছেন ভাই আইসা টাকা দিয়ে যেতে চাই, ভাই আমাকে বিজনেস করতে চাই, নো, এটা টাকার কোনো জিনিস না যে আপনি টাকা দিলেন আর আপনি ইউরোপ চলে গেলেন, লাইক দ্যাট। এটাই হচ্ছে বিষয়। সবচেয়ে মজার ব্যাপারটা একটু যদি খালিদ ভাই বলেন যে আমরা কোনো জায়গায় কোনো সার্ভিসে আগে টাকা নেই কেনা, এটা কিন্তু একটা সবচেয়ে বড় জিনিস। অনেকে ভিডিও টিডিও বানায় যারা আসলে ভিডিও নেই তো, আমরা 5000 টাকা নিই না, এটা নিয়ে তো মার্কেটে অনেক কথাবার্তা আছে। ধরেন মানে 5000 টাকা নেওয়াটা তো কমন, যে আজকে খাদে আপনি ধরেন বললাম যে খালিদ ভাই আজকে ফার্স্ট গ্লোবালে আসতেছে, আপনি বলতে চান নাই বা আমিও বলতে চাই নাই, যে কারণ কি একটাই, যে খালিদ ভাইয়ের কাছে না হলেও 500 মানুষ আসবে। এটা খালিদ ভাইকে চিনে, খালিদ ভাইকে মানুষ ভালোবাসে, জানে এই কারণে। এখন খালিদ ভাই কতজনকে সময় দিতে পারবে? খালিদ ভাই 2 জন 3 জন 10 জনকে হয়তো পারবে, এবং আননেসেসারি কতজনকে সময় দিবে। কতজনকে দিতে হবে। তো আমরা কিন্তু একদম ফ্রিতে অনেক মানুষকে কিন্তু কাউন্সিলিং দিছি, আমাদের এখনো দিচ্ছি। আমরা এখনো দেই না যে দানা, কিন্তু উনি একা কতক্ষণ, অনেকে এসে আমাকেও গোনে না, হ্যাঁ কাউন্সিলর তো পরে সোহাগ ভাই গিয়ে লাগবে। তাহলে সোহাগ ভাই যেহেতু এই পথে হাঁটছে, আমিও বলি এটা বেটার, সোহাগ ভাই পথে হাঁটছে, উনি গেছে, উনি রিয়েলিটি জানে, তো ঠিক আছে সোহাগ ভাইয়ের কাছে কথা বলেন। এখন সোহাগ ভাই কতক্ষণ কত মানুষকে সময় দিবে, সেটার তো একটা লিমিটেশন আছে। দ্যাটস ওয়াই আমরা একটা ছোট্ট ফি বসানো, সেটাতে অ্যাডজাস্ট করে দিই এবার। হ্যাঁ আমরা যখন সার্ভিস নেয় কেউ সেটা অ্যাডজাস্টেবল। এখন সার্ভিস যে নেয় সেটাতে কিন্তু আমরা কোনো টাকা ন্যাচুরালি আমাদের কোনো পার্টে নাই, একদম ওপেন সোর্স থাকে, লয়ার কোথায় কোথায় কোন চার্জগুলা করে সবগুলা জায়গায়। তো এখানে আসলে অনেকেই বলতেছে অনেক টাকা নেয়, নিয়ে আগেই টাকা নিয়ে নেয়, সেমিনার করে বড় লোক হয়ে গেছে। সেমিনার করে বড় লোক হয়। ভাই খালিদ ভাই তো কোর্স বিক্রি করে, খালিদ ভাই তো হাজার হাজার স্টুডেন্ট আছে, তো খালিদ ভাইয়ের যদি 1,10,000 কাস্টমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1,10,000 মানুষ বা মানুষ উপকৃত হয়েছে, তাহলে খালিদ ভাই যদি ফ্রিতে দিত এটা হয়তো 20 লাখ হইতো, কিন্তু এই যে 1,10,000 যে কোর্সগুলা করছে তার মধ্যে ব্রিলিয়ান্ট অনেক স্টুডেন্ট, অনেকেই রুজি রোজগার করে আলোর মধ্যে খাইতে পারতেছে, কিন্তু হাজার হাজার মানুষ হইলে কেউ আসলে এটা নিতই না। ফ্রি হলে যেত না। তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা করছি। স্টুডেন্ট ভিসা আমরা কোথায় টাকা নেই, আমরা কি কোথাও আমাদেরকে টাকা দিয়ে যায়? এভরিথিং দে ক্যান পে তাদের অনলাইন মাস্টার কার্ড থেকে, যা যা টাকা খরচ হয় কোথাও টাকা আমাদেরকে দিয়ে যায় না, মানে ইভেন দো ভিসার পরও আমাদেরকে টাকা দিয়ে যায়, তারা চাইলে সরাসরি ব্যাংকের মাধ্যমে পে করতে পারে। ব্যাংকের থ্রুতে সব পাঠাই দিচ্ছে। কিন্তু অনেকে, আমি একটা কমপ্লেন পাইছি বা খালিদ ভাইও পাইছে যে খালিদ এরা এত 160 টাকা করে চার্জ করে, এই করে সেই করে। এটা খুব কমন এই ব্যাপারগুলো। আসলে কি আপনার যদিও ওপেনলি অনেক কিছু বলার থাকে না, তারপরেও
এটা তো চাইলেই তো আমি যেটা বলতে চাই পে করতে পারে। ইয়েস, তো আমাদের কাছে আসার কিছু নাই আসলে, এটা আমরা কোনো এটা আমাদের কাছে নাই। আমরা কোনো, বারবার আমি বলছি, আগেও বলছি আমার ভিডিওতে, আমরা কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন না, আমরা কোনো চার্জ করতে পারি না, ইভেন আমাদের কোনো রাইটও নাই। সো আমাদের যদি কেউ তাও এমনি চায় থাকে তাহলেও সেটা ম্যানেজমেন্ট আছে, আমরা টেক কেয়ার করি, বাট এটা ওপেনলি তো আসলে কোনো কিছু না, তারা ম্যানেজ করে স্টুডেন্ট। অনেক ক্ষেত্রে তাড়াহুড়োর কারণে টিউশন ফিস ইউনিভার্সিটিতে পাঠাইতে হয় ফ্রেন্ডস আর ফ্যামিলি সাপোর্ট নিয়ে, যে ঠিক আছে আর মাত্র 1 সপ্তাহ আছে, 3 দিন আছে, ব্যাংক সাপোর্ট দিতে চাচ্ছে না বা পারছে না, বন্ধের ইস্যু আছে, অনেক ইস্যু আছে, সেই ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি সাপোর্ট করে যারা ইউরোপে অনেক সময় থাকে। বাট সেটাও অনেক সময় আপনার কাছে ইমেল গেছে যে হ্যাঁ ফার্স্ট গ্লোবাল এটা চার্জ করতেছে কেন বা কি হিসাব নিকাশ, এটা হচ্ছে বিষয়। ভাইয়া 5 জুন তো আমাদের একটা সেমিনার আছে, Yes. আপনি কি বলবেন 5 জন আমাদের এই কি সেমিনারে কাদের আসা উচিত কাদের আসা উচিত না বলেন? আপনি কি চান কারা আসুক? আচ্ছা, প্রথম হচ্ছে যদি সে ইউরোপে বসবাস করতে চায়, সে যদি ব্যবসা নিয়ে বসবাস করতে চায় বা স্টুডেন্ট হিসেবে বসবাস করতে চায়, আমি সাধারণত বিজনেস নিয়ে কথা বলবো এবং বিজনেস সেটআপ নিয়ে কথা বলবো। যদি তার বিজনেস করার মানসিকতা থাকে বা বিজনেস আছে বা বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চায়, তাদেরই শুধু এই সেমিনারে আসা উচিত। যারা ইউরোপে ফ্যামিলি সহ, এই সেমিনারটা সবার জন্য না, ঠিক আছে? সো এই সেমিনারে আসলে আপনি যেহেতু অলরেডি 1 বছর ফার্স্ট গ্লোবালের সাথে আছেন, ব্যক্তিগতভাবে আমাকে তার থেকে আরো 2 থেকে 3 বছর বেশি চেনেন, অলরেডি আপনি লিথুনিয়াতে আমার অফিসে আমার সাথে আপনি পডকাস্ট প্লাস ভিজিট করেছেন, আপনি কি বলবেন তাদের আসা উচিত নাকি উচিত না? So, আমি ফেললে যেটা ভাবতাম যে এটাকে একটা রিসার্চ, আমার রিসার্চের ভিতরে ইনক্লুড করা সম্ভব নাকি, যে ফার্স্টে আমি আদৌ বিজনেস করতে এবং বিজনেস করার নিয়তে আমার পরিবার সহ আমি ইউরোপে সেটেল হইতে চাই নাকি। উত্তর না হইলে আমার জীবনে আসা উচিত না, জীবনে আসা উচিত না। অনেক ফ্রি থাকলে আর অনেক টাকা থাকলে আলাদা হিসাব, এমনি তো দরকার নেই। আবার তো অনেকে চিন্তা করে ভাই 5,000 টাকা তো খাবার দাবারের ব্যাপার আছে, সোহাগ বসে তো দেখা হইলো, সবার সাথে বসে একটা ইনফরমেশন নিয়ে আসলাম, ওই আসা উচিত না। হ্যাঁ, তবে, যদি উত্তর হ্যাঁ হয় তাইলে আমার মনে হয় আসা উচিত ক্ল্যারিফিকেশনের জন্য, যে আসলে যেহেতু একজন গেছে সে কথাবার্তা বলতেছে, মানুষজন থাকবে যারা এই বিষয়ে ওয়াকিবহাল, যে আসলে ভাই আমার স্পেসিফিক কেস হলো এই, আমি করি এই জিনিস, এখন আমি ভাবছি করব এই জিনিস, অথবা আমি এই জিনিস করি, এটাকে কি এখন ওখানে নেওয়া সম্ভব নাকি। নুয়ান্সড প্রশ্ন থাকে অনেক মানুষের, যেগুলো আসলে জেনারেল ফরম্যাটে বসে না। এবং লয়ারও কিন্তু এখানে থাকে, আমাদের লয়ারও সেমিনারে থাকে, তাকে কোশ্চেন করতে পারে। হ্যাঁ, তো অনেক নুয়ান্স প্রশ্ন, আমার মনে হয় ভালো উপায় হইতে পারে তার জন্য ওই নুয়ান্স প্রশ্ন। প্লাস যেহেতু সেমিনার টাইপ সিচুয়েশন, 8 ঘন্টা অন্যান্য মানুষ যেহেতু থাকবে যারাও সেম জিনিস করতে আগ্রহী, ওই রকম সেটিং এ যখন একজন যায় তখন তার অনেক অ্যাঙ্গেলড আইডিয়া আসে, যেগুলো তার নিজে হয়তো শুরুতে সে ভাবতো না। তারা হয়তো ডান পাশের একজন বলবে, ও আমি তো এইভাবে এই করব, তখন সে বলবে, আমি তো এইভাবে এটা ভাবি না, আমি তো ভাবছিলাম আমি ওইভাবে ওই জিনিস করবো। ওপেন ডিসকাশন, ওই জিনিস যখন হয় তখন অনেক এক্সট্রা নলেজ বের হয়, যাতে করে আপনার লিথুয়ানিয়া যাইতে হবে এটা না, কিন্তু আপনি যাবেন নাকি যাবেন না এইটার একটা ক্লোজার আসা উচিত সেমিনার শেষ হইলে, যে হ্যাঁ আমি এটা বাদ পুরো আমার জীবন থেকে, অথবা আমি যাব, ওইটা ঝুলে থাকা ব্যাপারটা শেষ হওয়া উচিত। থ্যাংক ইউ ভাই। এটার সাথে আবার মনে করাই দিই, যারা ভাববেন যে যাওয়া উচিত যাবেন, তারা কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা এমন না যে সেমিনারে আসার জন্য আপনার ফি, এটা হচ্ছে আমরা একটা আয়োজন করছি, সেই আয়োজনের খরচাপাতি আছে, অনেক কস্টিং আছে, প্লাস হচ্ছে একসাথে ওই যেটা রকিব বলতেছিল, রকিব সাহেব, যে সোহাগ ভাই তো একা মানুষ, আমি একদিনে সর্বোচ্চ 5-6 জনকে পারবো, কিন্তু একদিনে তো আমি 100 মানুষকে পারবো না, 200 মানুষকে পারবো না। আর এখন মোস্ট অফ টাইম আমাকে ইউরোপ থাকতে হচ্ছে, বিকজ অফ আমার ওইখানে বিজনেস সেট আপ করতে হচ্ছে এবং বিজনেস গ্রোথ করার জন্য। সো আমি যদি মাসে বা 2 মাসে একবার আইসা 100, 200, 300 মানুষকে চাই আমার সাথে কথা বলুক, এবং তাদেরকে চাই যারা শুধুমাত্র ইন্টারেস্টেড পারসন, সবাই না আসুক, তাদের জন্যই কিন্তু এই আয়োজনটা। থ্যাংক ইউ খালিদ ভাই, দেখা হবে মাল্টায় জুন মাসে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।